নমস্কার। রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপাদি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ কিন্তু একটি বিশেষ পর্ব বলতে পারি, কেননা আমরা এতদিন করোনা নিয়ে অনেক কিছু আলোচনা করেছি এবং আগের দিনও আমরা যেসব মানে ডাক্তার বাবুদের পেয়েছি তারা বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু আজকেও একজন ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, তো তিনিও আমাদের সাহায্য করবেন। ঠিক কেমনভাবে সাহায্য করবেন, কেননা বলছি যে আমরা কিন্তু এতদিন এলোপ্যাথি নিয়ে আলোচনা করেছি, তাই না? এলোপ্যাথি নিয়ে আলোচনা করেছি এবং আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ হোমিওপ্যাথির উপরে। তার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর স্বর্ণেন্দু মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার। কেমন লাগছে ডিয়ার ডক্টর এসে? ভালো লাগছে, প্রথমবার এলাম। একদমই তাই, আপনাকে পেয়েও আমাদের খুব ভালো লাগছে। আর তার সাথে সাথে বলবো যে দেখুন, আমরা জেনে না জেনে অজান্তে অনেক কিছু হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খেয়ে যাচ্ছি, এবং শুধু এবছর নয়, আগের বছর থেকে খেয়ে যাচ্ছি। কেননা আমরা জানি যে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এলোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথি খেয়ে যাচ্ছি। তো আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের কোন জায়গায় লিমিটেশন, মানে কতটা কি পরিমাণে খাওয়া উচিত, না মানুষের মুখে মুখে প্রচলিত যে ওষুধগুলো যাচ্ছে, এই যে আর্সেনিকাম অ্যালবাম থেকে শুরু করে এবং যাই ধরি না কেন আমরা সমস্ত কিছু খাচ্ছি, তো সেটা কতটা ঠিক এবং কতটা আমরা ভুল পথে যাচ্ছি সেটা আপনার কাছে জানতে চাইছি। প্রথমেই যেটা বলি যে গত বছর মার্চ মাসের 6 তারিখে, মানে 6 মার্চ 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ মন্ত্রক থেকে একটি নির্দেশনামা আসে। তখন পর্যন্ত যেটা ছিল যে আমাদের খুব অল্প সংখ্যক, মানে ভারতবর্ষে খুব হাতে গোনা কয়েকজন কোভিড রোগী ছিল। বেশিরভাগ রোগী ছিল তখন ওই চায়নাতে, উহান প্রদেশে, ইউরোপে কিছু, আমেরিকাতে কিছু পাওয়া যাচ্ছিল। তো উহানে একটি নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জা লাইক ডিজিজ পাওয়া গেছে এই বলে ল্যান্সেট জার্নালে একটা আর্টিকেল বেরোয়। সেখানে কিছু সিমটম দেওয়া হয় যে এই এই জিনিসগুলো এই ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমে পাওয়া যাচ্ছে, যেমন ফিভার, ড্রাই কাফ, মানে সাধারণত ইনফ্লুয়েঞ্জাতে আমাদের হয় কি যে সর্দি একটু বেশি বেরোতে থাকে, মানে নাজাল ক্যাটারগুলো আসে, কোরাইজা আসে, তো এটার ক্ষেত্রে ড্রাই কাফ ছিল। কিছু কিছু ক্ষেত্রে লস অফ স্মেল, লস অফ টেস্ট, এই ধরনের সমস্যাগুলো ছিল। বডি এক ছিল, টায়ার্ডনেস ছিল, খুব মার্ক টায়ার্ডনেস ছিল ফিভারের সাথে। তো এই সিমটমগুলোকে অ্যানালিসিস করে আয়ুষ মন্ত্রকের অধীনস্থ যে সিসিআরএইচ রয়েছে, মানে সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথি, তারা আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটিকে চুজ করে। তার কারণ এই ওষুধগুলোর যে লক্ষণ সেগুলি এই লক্ষণের সাথে মিলে যায়, যার ফলে এই ওষুধটিকে অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস কি না, কোনো একটা ডিজিজকে আমার হওয়ার আগে যদি আমি সেটাকে প্রিভেন্ট করতে পারি, তার জন্য অবশ্যই যে জিনিসগুলো রয়েছে, যে আমাকে মাস্ক পরতে হবে, আমাকে আমার হাইজিন মেনটেন করতে হবে, আমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে, সেগুলো তো রয়েছে। তার সাথে কিছু ওষুধ দিয়ে প্রোফাইল্যাক্সিস করা যায়, যেমন ভ্যাকসিনটাও কিন্তু একটা প্রোফাইল্যাক্সিস। তো ভ্যাকসিনটা কি করে না, ভ্যাকসিন যেটা করে সেটা হচ্ছে যে সে অ্যাকচুয়ালি হিউমারাল ইমিউনিটিটাকে কাজ করায়, মানে অ্যাক্টিভ ইমিউনিটির হিউমারাল পার্টটাকে কাজ করায়। এখানে আমাদের যে ওষুধ, সেই ওষুধের ক্ষেত্রে যেটা করা হয় যে সেল মিডিয়েটেড ইমিউনিটিটাকে মডিউলেশন করা হয়, এবং দেখা গেছে মানে আর্সেনিকের ওপরে যে কিছু রিসার্চ ওয়ার্ক হয়েছে, যেগুলো পাবলিশড ওয়ার্ক, সেখানে দেখা গেছে যে আর্সেনিক ম্যাক্রোফাজের সংখ্যা বাড়ায়, আর্সেনিক সেল মিডিয়েটেড ইমিউনিটিকে মডিউলেট করে, এবং বিভিন্ন সময়ে যে ইনফ্লুয়েঞ্জা লাইক আদার্স ইনফ্লুয়েঞ্জা, মানে অন্য যে ধরনের ইনফ্লুয়েঞ্জাগুলো আদার দ্যান কোভিড, সেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে আর্সেনিক 30, আর্সেনিক 6 বা আর্সেনিক আয়োড, এই মেডিসিনগুলো খুব ভালো কাজ দিয়েছে। ঠিক আছে, মাঝখানে এটা একটু জানতে চাইবো, যেহেতু আমরা
মানে প্রোটেকশন হিসাবে বা প্রিকশন হিসাবে উভয় লাগছে। যেহেতু আমরা নিচ্ছি, কিন্তু এখন তো আমাদের দোরগোড়ায় কোভিড একদম দরজায় এসে নক করছে, তো কারো কারো মানে একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। তো সেই ক্ষেত্রে যাদের হয়ে গেছে বা এই মুহূর্ত যেটা দ্বিতীয় ঢেউ চলছে এবং তৃতীয় ঢেউ আসার একটা প্রবণতা রয়েছে, আমরা জানতে পারছি যে আসবে, তো সেই ক্ষেত্রে মানে এই মুহূর্তে কি এই আর্সেনিকাম অ্যালবামটা খুব কেমন ভাবে কাজ করবে, মানে আমাদের মানে কেমন ভাবে নেওয়া উচিত আমাদের? একইভাবে কাজ করবে। এই রিলেটেড গত বছরের পরে আবার এই বছর একটা নতুন নির্দেশিকা এসেছে, সেখানে বলা হয়েছে যে ট্রিটমেন্টেরও কিছু পার্ট ওখানে রাখা হয়েছে। ওখানে প্রোফাইল্যাক্সিস হিসাবে বলা হয়েছে যে আর্সেনিকাম অ্যালবাম 30 ওষুধটি 30 নম্বর গ্লোবিউলস, 4টি দানা গ্লোবিউলস 30 নম্বরের, সেটা দিনে একবার করে প্রেফারেবলি এমটি স্টমাকে পরপর 3 দিন নিতে হবে। পরপর 3 দিন নিতে হবে? পরপর 3 দিন নিতে হবে, আচ্ছা। একবার করে, এবং প্রেফারেবলি ইন এমটি স্টমাক। আচ্ছা, এটা তো লিকুইড ফর্মও আছে? এটা লিকুইড ফর্মেও আছে, সেটা কিন্তু কয় ফোঁটা? ওইখানে নির্দেশনামাতে যেটা বলা আছে সেখানে 4টি গ্লোবিউলস নেওয়ার কথা বলা আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে যেটা ধরে নিতে হবে যে একবার করে 3 বার খাবো ওষুধটা, 3টে ডোজ করা থাকবে, 3 দিন পর পর খাবো। এবং যেহেতু এখন আমরা একটা সেকেন্ড ওয়েভের মধ্যে আছি, সেহেতু 3 উইকস, আফটার 3 উইকস এইটা রিপিটেশন হবে। আচ্ছা, আমার অসুখ থাকুক না থাকুক এটা রিপিটেশন হবে, তবে প্রোফাইল্যাক্সিসটা ঠিকঠাক হবে। আচ্ছা, এইবার এখানে একটু থামাচ্ছি, মাফ করবেন, কেননা আমি এরকম এখানে আসার আগে যখন সবাই আমার কাছে জানতে পারছিল যে আপনাকে আমরা পাচ্ছি, তো আমাদের এরকম দর্শক বন্ধু রয়েছেন যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়েইছে, সেটা হচ্ছে যে কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে, আর্সেনিকাম অ্যালবাম আমরা সপ্তাহে 3 দিন করে প্রত্যেক সপ্তাহে খাই, আবার কেউ পুরো 7 দিনই খেয়ে যাচ্ছে, কেউ 10 দিন বাদে খাচ্ছে, কেউ বা 15 দিন বাদে খাচ্ছে। এই যে এই প্রসেসটা, না, দেখুন কতটা ভুল আমরা জানি। এখানে ভুল তো বটে, এবং সেই কারণেই সবসময় একজন ডাক্তারের কাছ থেকে শুনে নেওয়া সবচেয়ে ভালো। যে কোনো ওষুধ, মানে যে কোনো প্যাথির যে কোনো ওষুধ, এখন তো আপনারা দেখছেন যে সব জায়গাতেই মিডিয়া দেখাচ্ছে, পেপারে দেখাচ্ছে যে কি কি ওষুধ দেয়া হবে অ্যালোপ্যাথির ক্ষেত্রে, মোটামুটি সবাই জানে, তাই না? তো সেটা বাড়িতে কিনে তারা মজুত করতে শুরু করে দিয়েছেন। কিছু হলো তো অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিচ্ছে, কিছু হলো তো ডক্সিসাইক্লিন, আইভারমেকটিন জানাই রেখে দিচ্ছে বাড়িতে, এগুলো করছে। এগুলো তো অনুচিত, এগুলো কখনোই কোনো প্যাথির ক্ষেত্রেই কোনো ওষুধের ক্ষেত্রেই করা উচিত না। এমনকি আপনি আর্সেনিকটা খাবেন কি খাবেন না সেটাও আপনাকে কিন্তু একজন ডাক্তারের কাছে পরামর্শ নিতেই হবে। সবার একটা বদ্ধমূল ধারণা হয়েছে সবার জন্য নয়। হ্যাঁ, এটাই যে সাইড এফেক্ট যেহেতু যেমন ধরুন ভ্যাকসিনটাও, ভ্যাকসিনেরও তো কিছু চেকলিস্ট আছে যে আমি অমুক অমুক ক্ষেত্রে আমি ভ্যাকসিনটা নিতে পারবো না, অমুক অমুক ক্ষেত্রে আমি ভ্যাকসিন নিতে পারবো। তো সেরকম যে কোনো ওষুধ বলুন, ভ্যাকসিন বলুন, তার একটা চেকলিস্ট থাকবে, সেগুলো জেনে নেওয়া দরকার। আমি এখানে যেটা বলে দিতে চাই, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে, সেটা হচ্ছে যে যদি কোনো পেশেন্ট, মানে পেশেন্ট নয়, মানে কোনো মানুষ একটা এমন জায়গাতে রয়েছেন যেটা হয়তো রেড জোনের মধ্যে রয়েছে, বা তিনি কোনো কন্ট্যাক্ট পার্সনের সামনাসামনি এসেছেন, বা তিনি কোভিডে আক্রান্ত কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম একবার করে 3 দিন নয়, সেক্ষেত্রে একবার করে 7 দিন খাবেন ওষুধটা। আচ্ছা, এটা গাইডলাইন অনুযায়ী। মানে কোভিড হয়ে গেলে, কোভিড যদি অ্যাসিম্পটোম্যাটিক থাকে, আচ্ছা, তাহলে খেতে পারে, বাট অ্যাসিম্পটোম্যাটিক যদি থাকে তাহলে সেটা 7 দিন খাবে। বা যদি কন্ট্যাক্ট পার্সনের কাছে এসেছে, অর্থাৎ তার বাড়িতে কোনো কোভিড আক্রান্ত আছে, বা তিনি নোন কোনো কোভিড পেশেন্টের সাথে ওই কিছুদিনের মধ্যে আলাপচারিতা করেছেন, বা তার বাড়িতে এসেছে, কোনোভাবে কন্ট্যাক্ট হয়েছে, সেক্ষেত্রে ওটাকে 3 দিনের জায়গায় 7 দিন বলা আছে। কিন্তু সব ক্ষেত্রেই যেটা বলা আছে যে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। এটা গেল প্রোফাইল্যাক্সিসের পার্ট। এবার যদি আমি ট্রিটমেন্টের পার্টে আসি, তো কোভিড এমন একটি ডিজিজ যেটা নোটিফায়েবল ডিজিজ, এবং আজকে এটা প্যান্ডেমিক। তো এর নিজস্ব কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, যে প্রোটোকল মেনে চলতে আমরা সবাই বাধ্য। অর্থাৎ আমি একজন হোমিওপ্যাথ হিসাবে আমি বলতে পারবো না যে আপনি আপনার কোভিড হয়েছে আপনি হোমিওপ্যাথিটাই নিন,
যেটা সরকার নির্দিষ্ট গাইডলাইন আছে সেটাই আপনাকে কিন্তু নিতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, এবং পুরো ব্যবস্থাটা কিন্তু সরকার দ্বারা পরিচালিত, টেস্ট থেকে শুরু করে ট্রিটমেন্ট পুরোটাই সরকার দ্বারা পরিচালিত এবং সরকারের গাইডলাইন প্রটোকল মেনে আপনাকে চলতে হবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি প্রোটোকলের মধ্যে হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত হয়নি। এটা নিয়ে ট্রায়াল চলছে, একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল চলছে, একটা ক্লাস্টার র্যান্ডমাইজ ট্রায়াল চলছে, প্রোফাইল্যাক্সিস রিলেটেড কিছু ট্রায়াল চলছে, যার কাগজপত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সেগুলো রিভিউ কমিটির কাছে গেছে। এখন রিভিউ কমিটি যবে সেটা পাবলিশ করবে, তার রিভিউ কমিটির সিদ্ধান্তের ওপর যে সেটা প্রোটোকলে ঢুকবে কি ঢুকবে না। কিন্তু যারা হোম আইসোলেশনে থাকছেন, মানে তাদের ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথির যে গাইডলাইনস সেটা কি হতে মানে পারে? যারা হোম আইসোলেশনে থাকছেন তাদের ক্ষেত্রেও এই আয়ুষ ডিপার্টমেন্ট থেকে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। হোম আইসোলেশনে যারা থাকবেন তাদের কাছে যেটা থাকে যে তাদের কাছে একটা চয়েস থাকে, যে তারা যেটা নিচ্ছেন সেটা তো নেবেই। মানে এখানে কিন্তু বলা রয়েছে যে যারা যে ট্রিটমেন্ট নিচ্ছেন সেই ট্রিটমেন্টটা তাদেরকে নিতে বারণ করার আমরা কেউ নই, এবং আমরা বারণ করবও না। ওখানে আরো একটা কথা বলা রয়েছে যে আমাদেরকে ভ্যাকসিন নিতে এনকারেজ করতে বলা হয়েছে। আইএস ডিপার্টমেন্টের যে মানে গাইডলাইন আছে সেখানে কিন্তু ভ্যাকসিন নিতে এনকারেজ করতে বলা হয়েছে। এবং এই যে আমরা শুনি না যে টেস্ট বাড়াও, এই আরটিপিসিআরও বেশি হোক, বা কাউকে যদি সন্দেহ হয়, ধরুন আমি প্রথমেই বলছি যে আপনার সাথে মানে আমি একজন ডাক্তার, আমার সাথে যিনি কথা বলবেন বা আমার যারা রেগুলার পেশেন্ট রয়েছেন তারা কি শুরুতেই আরটিপিসিআরটা করবেন না নিশ্চয়। তারা কিছু সমস্যার কথা আমাকে জানাবেন। আমার যদি মনে হয় আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে এইটা মনে হয় কোভিডের লক্ষণ হতে পারে, তাহলে অবশ্যই আমি তাকে এনকারেজ করব প্রথমে আরটিপিসিআর করাতে। এবং আরটিপিসিআর করার পরে যদি দেখা গেল যে তার সিটি ভ্যালু লো, তাহলে সেক্ষেত্রে তার ঠাঁই হবে সেফ হোমে, বা যদি তার অন্য কোনো কমপ্লিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে তাকে যেতে হবে কোভিড হসপিটাল, সে তো তার ট্রিটমেন্ট পাবেই। বা যদি সেই পেশেন্টটি হোম আইসোলেশনে থাকে এবং যদি তার সিটি ভ্যালু বেশি থাকে বা কোনো কমপ্লেন না থাকে বা কোনোভাবে সে এলো না, তখনও কিন্তু যেটা আদেশে দাঁড়াবে যে আমরা হোমিওপ্যাথিরা কখনোই বলবো না যে আপনি ওই প্রোটোকলের যেটা রয়েছে সেটা আপনি নেবেন না, কিন্তু তার সাথে আমরা তার লক্ষণ দেখে অবশ্যই চিকিৎসা করব, এবং সেইগুলো মাইল্ড মডারেট সিমটম হলে কি ধরনের মেডিসিন আসতে পারে তার একটা উদাহরণও দিয়ে রেখেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা যেটা ব্যাপার যে হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা পেশেন্টকে দেখি, তো প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে আলাদা, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা, এক একজন মানুষ এক এক রকম হয়তো আগের থেকে কোনো কমপ্লিকেশন আছে। ওভারঅল একটা কিছু বলা যায় বলতে এখন যে ধরনের একটু আগে মানে যে ধরুন এই মার্চ থেকে তো আবার বাড়তে শুরু করেছিল, মার্চ এপ্রিল মানে কি যে একটা সিজন চেঞ্জের সময়, অর্থাৎ তখন রাতগুলো যেরকম দিনগুলো সেরকম নয়, মানে ভোর রাতের দিকে ঠান্ডা পড়ে, রাতের দিকে আবার বেশ গরম মানে কিন্তু সর্দি কাশি। হ্যাঁ, এবার ওই সময় ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটা খুব ভালো কাজে দেয়, যার জন্য অনেকে মানে দাবি করেন যে কোভিডে ব্রায়োনিয়া অ্যালবা দিয়ে ভালো কাজ পেয়েছেন, কারণ ব্রায়োনিয়া হচ্ছে ওই সিজনাল রেমেডি। আচ্ছা, এই ব্রায়োনিয়া নিয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। ধরুন কোভিডে আক্রান্ত হয়েছে, হোম আইসোলেশনে আছে এবং তার প্রচন্ড কাশি হচ্ছে, সে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছে কিন্তু তার সাথে সাথে ব্রায়োনিয়াও নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার কাশিটা অনেকটা কন্ট্রোলে চলে এসছে। তো সেই ক্ষেত্রে সে কতদিন পর্যন্ত ব্রায়োনিয়া কেমনভাবে ডোজটা বাড়িয়ে যেতে পারে, বা একটা লিমিটেশন তো রয়েছে সব? এখানে শুধু ব্রায়োনিয়া নয়, মানে আমাদের তো প্রচুর ওষুধ আছে আমাদের, যেটা হোমিওপ্যাথিক ফার্মাকোপেয়া অফ ইন্ডিয়া, তাতে এনলিস্টেড ওষুধের সংখ্যা হচ্ছে 1100। যে কোনো ওষুধ আসতে পারে, যে কোনো ওষুধই আসতে পারে। সেটা ঠিক করবেন যে ডাক্তারবাবু তাকে দেখছেন, ওভার টেলিফোন হোক বা ফিজিক্যালি হোক, যেভাবে হোক তিনি ঠিক করবেন যে এটা কতদিন খাবে, কোন ওষুধটা খাবে, কোন পোটেন্সিতে খাবে, কি ডোজ হবে। মানে এখানে না প্রিফিক্সড মাইন্ড নিয়ে বা প্রেজুডিস মাইন্ড নিয়ে চিকিৎসা হয় না, কোনো চিকিৎসাই হয় না। তো আমাদের যারা দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ফোন করতে পারেন 0352325426 এই নাম্বারে, তবে টিভির সাউন্ড একদম মিউট করে দিয়ে তারপর আমাদের সঙ্গে কথা বলতে পারেন। যেটা বলছিলাম যে যাদের এই মুহূর্তে
সিমটোমেটিক মানে কিছু একটা সর্দি কাশি মাথা ব্যথা হালকা গা হাত পা ব্যথা এবং জ্বর জ্বর এই যে এই ব্যাপারগুলো রয়েছে মানে তারা কি ধরনের ওষুধ মানে হোমিওপ্যাথিতে কি ধরনের ওষুধ তারা এই মুহূর্তে ক্যারি করতে পারে বা রাখতে পারে ঘরে? এই যে আরেকবার বললাম যে মানে এই ঘরে ওষুধ মজুত করে রাখার আমি হচ্ছে কিছুটা বিরোধী আর কি। হ্যাঁ না যাদের তবু, হচ্ছে হ্যাঁ, ধরুন এই সমস্যাগুলো তবু হচ্ছে তারা তারা এই কি ধরনের খাবে? সমস্যা যাদের হচ্ছে মানে এখন দেখুন আবার সিজনটা এখন কিন্তু ঠিক আবহাওয়া পরিবর্তনের নয়, বরং এখন একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চলে এসেছে। অর্থাৎ বৃষ্টি তো হচ্ছে, তার সাথে আবার একটা মানে হিউমিডিটিটাও বেড়ে গেছে। তো এই যে সময়টা এই সময়টাতে রাস্টক্স অসিমাম স্যাংটাম হ্যাঁ কস্টিকাম এই ধরনের ওষুধগুলো ভালো কাজ করে এই সিজনে। আচ্ছা এই তো সেগুলোর কথা ভাবা যেতে পারে। এবার একটু বাচ্চাদের কথায় আসি। তো বাচ্চারা কিন্তু আমরা সচরাচর দেখি বাচ্চারা কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে পড়ে, কিন্তু সব থেকে কিন্তু আমরা বাবা মারা প্রেফার করি যে যেহেতু সাইড এফেক্ট নেই মানে এটা বলা হয়। আচ্ছা আমাকে একটা কথা আমার খুব জানার ইচ্ছে করছে যে সত্যি কি মানে সাইড এফেক্ট হ্যাঁ থাকে? আমি এটা যখন আপনি আর আগেও একবার বলেছেন আমি ওটা ভেবেছিলাম যে কন্ট্রাইন্ডিকেট করি। সাইড এফেক্ট একটা আলাদা জিনিস। সাইড এফেক্ট কীরকম হয়, ধরুন যে কোনো কিছুতেই মানে ওষুধগুলো আসে প্রুভিংয়ের পরে। আমাদের ওষুধ সবসময়ই অ্যানিম্যাল মানে হিউম্যান প্রুভিং হয়, কিন্তু অন্য যে কোনো ধরনের ওষুধ যেগুলো কেমিক্যাল ড্রাগগুলো সেগুলো প্রথমে লোয়ার অ্যানিমেলসের উপর প্রুভ হয়, তারপরে হচ্ছে হায়ার অ্যানিমেলের উপর প্রুভ হয়, লাস্টলি এসে হিউম্যান প্রুভিং হয়, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল হয়। আমাদের ওষুধ যেটা হয় সেটা হচ্ছে যে অনলি হিউম্যান প্রুভিং হয়। প্রথমে হচ্ছে হেলদি হিউম্যান বিইং এর উপর প্রুভিং হয়, অর্থাৎ যাকে অ্যাপারেন্টলি হেলদি মনে হচ্ছে, যার কোনো অসুস্থতা নেই কোনো অসুবিধা নেই এরকম একজন হেলদি হিউম্যান বিইং এর উপর প্রুভ হয়। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল প্রুভিং হয়, মানে ধরুন কোনো অসুস্থতা আছে তাদের উপর প্রুভ করা হয়, দিয়ে সেই সিমটমগুলোকে নোটিফাইড করা হয়, ভ্যালিড করা হয়। এবার ধরুন একটা যে কোনো এজেন্ট আমি বলছি না মেডিসিন, মানে এই পৃথিবীতে এমনকি জলটা অবধিও কিন্তু মেডিসিন হওয়ার ক্ষমতা রাখে। প্রত্যেকটা জিনিসই মেডিসিন। কখন সেটাকে আমি রেমেডি বলবো, যখন সে কোনো একটা অসুস্থতাকে সারিয়ে তুলতে পারবে তখন রেমেডি বলবো। একটা এজেন্ট সে ওষুধ হবে না বিষ হবে সেটা ডিপেন্ড করে তার ডোজের উপর। অর্থাৎ এই যে আর্সেনিকটাও এটা বিষ হিসাবে ব্যবহার হয়, কিন্তু সেগো বিষ, সাপের যে বিষ থেকে ওষুধ তৈরি হয় সেগুলোও বিষ। তো তার যে পরিমাণ তার উপর ডিপেন্ড করে সেটা বিষ হবে না ওষুধ হবে। তো তেমনি প্রথমে অল্প অল্প পরিমাণ দিয়ে যে আমরা প্রুভিংগুলো করি যে কোনো কিছু একটা এজেন্টকে আমি মানুষের উপর প্রুভ করছি, তো সে একটা লিস্ট অফ এফেক্ট দেবে যার কিছু ডিজায়ারেবল কিছু নট ডিজায়ারেবল। আমরা এই নট ডিজায়ারেবলগুলোকে সাইড এফেক্ট বলি। এবার আমাদের পরিমাণটা এত কম থাকে ওষুধের, যার জন্য ওই নট ডিজায়ারেবল জায়গাটা আসার স্কোপ নেই। কিন্তু যখন আমি একটা মানুষ, সে তো আর হেলদি না, সে ওষুধ খাচ্ছে মানে তার তো কোনো একটা অসুবিধা আছে। ওষুধ যদি সে ভুল খায়, ওষুধ যদি সে বেশি খায়, তাহলে পরে তার যে এফেক্টটাই হবে সেই এফেক্টটাই তো গিয়ে দাঁড়াবে নট ডিজায়ারেবল। আমি সাইড এফেক্ট নাম দিলাম না, কিন্তু নট ডিজায়ারেবল এফেক্ট, তো তাহলে ক্ষতি তো করবে। ক্ষতি করে নাটা তো বলা যাবে না। আমরা বাচ্চাদের কথায় আসবো, তবে এই মুহূর্তে ছোট বিরতির সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আবারও কথা হবে সঙ্গে। তো আমরা চলে এসেছি বিরতির পর। আপনারা দেখতে পাচ্ছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর সহযোগী কেন্দ্র, সি ঢাকা জুয়েলার্স। আচ্ছা আজকে কিন্তু আমরা কথা বলছি, সত্যি আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলছি, হোমিওপ্যাথি নিয়ে কথা বলছি। তো সেখানে বাচ্চাদের কথা উঠে এসেছে বিরতিতে যাওয়ার আগে। তো বাচ্চাদের কথা উঠতে গেলেই বলি যে যেটা একটু আগে ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিল যে সাইড এফেক্ট আদৌ আছে কি না কি নেই সেটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এইবার হচ্ছে যে সিজন চেঞ্জ, আর সব থেকে বড় কথা তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং তার মধ্যে বাচ্চারা সব থেকে বেশি আক্রান্ত হতে চলেছে। এই ভয়টা আমাদের মনে না প্রচণ্ড দানা বেঁধে গেছে। তো তার জন্য একটা তো প্রোটেকশন নেওয়া দরকার। মানে সবার আগে যে প্রোটেকশনটা নেওয়া দরকার সেটা হচ্ছে যে অহেতুক বাইরে ঘোরাঘুরি না করা, মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং, এবং বাচ্চা যেহেতু সে খেলে বেড়াবেই তো তাকে একটু নজরে রাখা, এটা গেল একটা দিক।
আর প্রোফাইল্যাক্টিক যেটা আমি বললাম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে, আয়ুষ ডিপার্টমেন্টের, আর্সেনিক, তাদেরও খাওয়ানো যায়, একই ডোজে খাওয়ানো যায়, একই ডোজে। বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি যেটা বলার সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব কম ওষুধ লাগে, বাচ্চাদের ক্ষেত্রে খুব কম ওষুধ লাগে, কারণ বাচ্চারা মায়ের বিশেষ করে যারা হচ্ছে দুধ খায় আর কি, যে বাচ্চারা মায়ের শরীর থেকে তারা প্যাসিভ ইমিউনিটি পেয়ে যায়, ইমিউনোগ্লোবুলিনস গুলো তারা পেয়ে যায়, কিন্তু তারা একটা ইমিউনোগ্লোবুলিনস নিয়েই জন্মায়, যেটা হচ্ছে মায়ের প্লাসেন্টা থেকে তাদের আসে। প্লাস যারা দুধ খাচ্ছে তারা কিন্তু মায়ের শরীর থেকে তারা প্যাসিভ ইমিউনিটি পেয়ে যায়। আর একটু বড় বাচ্চারা, আরেকটু যারা বড় বাচ্চা তারা, তাদেরকে অ্যাডাল্টের মতোই ধরতে হবে, তারা ওই যে প্রোটেকশনটা বাইরে তো তারা বেরিয়ে গেল, তারা এবারে যত আক্রান্ত হবে তত শক্ত হবে, এটা খুব সত্যি কথা। তো সেক্ষেত্রেও মানে যত বয়স কমের দিকে থাকবে, মানে হোমিওপ্যাথিক্যালি ধরলে বলা হয় যে তাদের সাসেপ্টিবিলিটি বেশি, অ্যাজ বিকজ সাসেপ্টিবিলিটি বেশি তাদের কিন্তু পোটেন্সি বেশি লাগবে, কিন্তু ডোজটা কম লাগবে, অর্থাৎ অল্প পরিমাণ ওষুধেই কাজ করবে। সেটাই মানে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ, তাদের ক্ষেত্রে সাকসেস রেট বড়দের তুলনায় বেশি হবে, হ্যাঁ অবশ্যই বেশি হবে। ওইখানেই আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারি। তো সেখানে ওই যেটা ডাক্তারবাবু বললেন যে আর্সেনিকটা খাওয়ানো যেতেই পারে, সেটা একটু জেনে নেবেন, তবে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ লাগবে। এবার একটু চলে আসি আরেকটা ভয়ঙ্কর যে কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এটা কি জিনিস এবং এটা কি, এবং যারা কোভিড আক্রান্ত তাদেরই হবে, কি হবে না হবে একটু শুনি। এই যে অসুখটা, এই অসুখটাকে মিউকরমাইকোসিস বলা হচ্ছে। এটা কিরকম ব্যাপারটা না, এই যে ধরুন যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা তো চতুর্দিকে ছড়িয়েই বেড়াচ্ছে। আপনার যদি বাগান থাকে, আপনি বাগানে গিয়ে এই যে বৃষ্টি হলো, তারপরে যদি একটু হালকা রোদ ওঠে, দেখবেন ফাঙ্গাস মাথা তুলতে শুরু করে দিয়েছে, অর্থাৎ ফাঙ্গাসের স্পোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরেও ঘুরে বেড়াচ্ছে। আমরা সবসময় ইনহেল করছি, আমরা সবসময় গায়ে মাখছি সবকিছু, আমাদেরকে কিন্তু তারা আক্রান্ত করে ফেলতে পারছে না। আমরা ওটাকে নিচ্ছি, কিন্তু আমাদেরকে বলা যাবে না যে আমরা আক্রান্ত হয়ে পড়েছি, ইনফেক্টেড হয়ে পড়েছি। কাদের হচ্ছে এটা না, যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড, মানে যাদের ইমিউনিটি কমে গেছে। কাদের কমে যায় না, এক তো হচ্ছে যে যারা ধরুন এইচআইভি পেশেন্ট, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, যাদের লিভার কিডনির সমস্যা আছে, বা যারা এমন কিছু ওষুধপত্র খাচ্ছেন যাতে ইমিউনিটি কমে যায়। কোভিডের ক্ষেত্রে কেন হচ্ছে, কারণ কোভিড একটা ভয়ঙ্কর ভাইরাল ডিজিজ। মানে আমি ভয়ঙ্কর বললাম বলে ভয়ের কিছু নেই, মানে অনেকেই প্রচন্ড অ্যাংজাইটিতে বেশি আরো ভুগছে না, সেরকম নয়, খুব কিছু সাংঘাতিক ব্যাপারটা নয়। তো যাই হোক, মানে একটা ভাইরাল ডিজিজের এগেইনস্টে লড়তে গেলে আমাদের এই যে মানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা, কিন্তু প্রচন্ড কাজ করতে হয়, এবং গোটা ইমিউন সিস্টেমটাকেই কাজ করতে হয়, অর্থাৎ ইমিউন সিস্টেমটা এক্সস্ট হয়ে থাকে একটা কোভিড পেশেন্টের। প্লাস কি হচ্ছে না, কোভিড পেশেন্ট যারা খুব খারাপ জায়গাতে চলে যাচ্ছেন তাদেরকে স্টেরয়েড দিতেই হচ্ছে। স্টেরয়েড হচ্ছে দুমুখো ছুরির মতো ব্যাপার, মানে সে এক তো প্রাণ বাঁচাবে, উল্টে সে কিন্তু আপনার ইমিউনিটিটা সেটাকে কমিয়ে দেবে, যে নর্মাল ইমিউনিটি যে সেলগুলো সেগুলোকে কিন্তু কমিয়ে দেবে, একটা সাপ্রেশনের জায়গায় নিয়ে চলে যাবে, পেশেন্টটা ইমিউন সাপ্রেসড হয়ে পড়বে। তখন এরা হচ্ছে মানে অপরচুনিস্ট। এই যে ফাঙ্গাসটা, যাকে ব্ল্যাক ফাঙ্গাস বলা হচ্ছে, এই হচ্ছে অপরচুনিস্ট। এর আগেও ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সে যে শরীরে গেল, সে তার কাজ কারবার শুরু করে দিল, তাকে আটকাবার কেউ নেই। এর ফলে যেটা হয় যে এটা বিভিন্ন জায়গাতে হতে পারে, এটা কিউটেনিয়াস হতে পারে, যদি স্কিনে হয়, যে কারণে এটার নাম ব্ল্যাক ফাঙ্গাস, একটা ব্ল্যাক ক্রাস্টের মতো পড়ে যায়, আস্তরণের মতো পড়ে যায়। যদি এটা রেসপিরেটরি সিস্টেমে যায়, তাহলে রেসপিরেটরি সিস্টেমে গিয়ে পুরো 12টা বাজিয়ে দেবে। আপনি হয়তো কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেন, আপনার লাংস তখনও সেই জায়গাতে কমব্যাট করার মতো জায়গাতে নেই, লাং টিস্যুতে তখনও ইনজুরি রয়েছে, কিন্তু তার উপর সে যদি গিয়ে ওখানে বাসা বাঁধে, তাহলে তো আর কিছু করার নেই, পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হয়ে মারা যেতে পারে। তো এটার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি কিছু রয়েছে? এটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা সিসিআরএইচ এর সাথে যোগাযোগ করেছে যে আপনাদের কি বক্তব্য এর ব্যাপারে। সিসিআরএইচ বক্তব্য এখনো জানিয়ে ওঠেনি, যার ফলে এটা ওইভাবে আমি বলতে পারবো না যে এই মতো চলুন। আর এখানে আরেকটা জিনিসও বলার আছে, সেটা হচ্ছে যে এমন মিউর
বলে একটি ওষুধ এবং আরো কিছু ওষুধ কিছু মানে জায়গাতে এগুলো আবার ছড়াচ্ছে, মানে এটা কিন্তু ঠিক ছড়াচ্ছে না, কোনো আচ্ছা। গাইডলাইন আসেনি, যার ফলে এটা নিয়ে এখনই কিছু বলাটা হচ্ছে বাতুলতা হবে। একদমই তাই। যেমন কিছুদিন আগে অ্যাসপিডোস্পার্মা নিয়ে একটা ছড়িয়েছিল, অ্যাসপিডোস্পার্মা অক্সিজেন লেভেল ওইভাবে বাড়ায় না। অ্যাসপিডোস্পার্মাটা ইউজডই হয় হচ্ছে এমন ধরনের অসুখে যেখানে ফিভারটা নেই, কিন্তু কোভিড ফিভার রয়েছে, অর্থাৎ অ্যাসপিডোস্পার্মা ইউজ হয় সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাসমা, কার্ডিয়াক অ্যাসমা এই ধরনের ক্ষেত্রে যেখানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হওয়ার চান্স আছে, মানে হাইপক্সিয়ার সাথে হাইপারক্যাপনিয়া হবে, অর্থাৎ CO2 লেভেলও আমার বাড়তে থাকবে, অক্সিজেন কমলে CO2 লেভেল বাড়বে। আর কোভিডে কি হচ্ছে, কোভিডে যে রেসপিরেটরি ফেলিওরটা হয় ওটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়, ওখানে মূলত SpO2টা ফল করে, হাইপক্সিক স্টেপটা তৈরি হয়, যার ফলে ওই অ্যাসপিডোস্পার্মাটাও শক্তি ছিল না। মানে আমরা না জেনে আমরা অনেক কিছু নিয়ে নিচ্ছি শরীরে। হ্যাঁ, মানে ওগুলো তো চলতেই থাকে, এখন তো হোয়াটসঅ্যাপ একটা বড় জায়গা, একটা কিছু বেরিয়ে গেলেই হলো হাজার হাজার লোক ওগুলো চলতে, আমার নিজের ঘরেই ওগুলো আমি দেখছি। তো পোস্ট কোভিড কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে মানসিক অবসাদ, তো সেখান থেকে পোস্ট কোভিড যে সমস্যা অনেক রকমই হতে পারে, তার মধ্যে হোমিওপ্যাথি ভালো জায়গা আছে পোস্ট কোভিড দুটো জায়গাতে। একটা হচ্ছে যে পোস্ট কোভিড একটা ডেবিলিটি হয়, এই পোস্ট কোভিড ডেবিলিটিটাকে তাড়ানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যেতে পারে। সেখানে সালফার 30 একটাই ডোজ বা অন্য কোনো ওষুধ, ধরুন আমাদের অ্যাভেনাসাটাইভা আছে, আলফা আলফা আছে, যেগুলো যে কোনো ধরনের ডিজিজের কনভালেন্সেন্ট যে পিরিয়ডটা সেরে ওঠার সময়টাতে দিলে তারা ভালো কাজ করে। আর একটা যেটা আমি দেখছি যে যাদের মানে কোভিড হচ্ছে তারা কি বা বাড়িতে কারো কোভিড হচ্ছে তারা প্রচন্ড অ্যাংজাস হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি, তো এমনিতেই আমাদের অ্যাংজাইটি আর ডিপ্রেশন হচ্ছে আমাদের এখন সঙ্গী হয়ে গেছে, ব্যাগের মতো নিয়ে ঘুরি আমরা। তো তার সাথে যেটা হয় যে কোভিডটা হয়ে গেলে, বিশেষ করে এই যে সেকেন্ড ওয়েভ, ফার্স্ট ওয়েভে একরকম ভয় ছিল, তারপরে সেই ভয়টা হঠাৎ করে কেটে গেল, সবাই একদম মানে সে উল্লাসে উন্মত্ত হয়ে উঠলো, এখন আবার তাদের প্রচন্ড হতাশা এসেছে যে তাহলে কি জীবনে যাবে না, বা হয়ে গেলে কি হবে, বারবার হলে কি হবে। তো এই ভয়গুলোকে কাটিয়ে ওঠার জন্য এক তো কাউন্সেলিং প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং কাউন্সেলিং যে কাউন্সেলারই করবেন তার কোনো মানে নেই, এটা আপনার কাছের বন্ধু করতে পারেন, এটা স্বামী স্ত্রীর মধ্যে কেউ করতে পারেন, বাড়ির অন্য সদস্য করতে পারেন, যে কোনো ডাক্তারবাবুরা করতে পারেন। তো কাউন্সেলিং একটা বড় পার্ট এখানে। আর দ্বিতীয় হচ্ছে যে কিছু হোমিওপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণের সাথে এইগুলোর মিল রয়েছে, সেই ধরনের ওষুধপত্র দিলেও ভালো কাজ হয়, এটা একটা জায়গা রয়েছে। তো এইরকম আমি যেটা বুঝলাম আজকের পর্ব থেকে, আমাদের আলোচনা থেকে যা উঠে এলো তা হলো কি, অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কিন্তু আমাদের নেওয়া উচিত নয়, তাই তো? ডাক্তারবাবুদের পরামর্শ এবং কোন ডিজিজের ন্যাশনাল প্রোটোকল কি আছে সেটাও ফলো করতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আবারও নিশ্চয়ই আপনার সময় পাবো আমরা, তাহলে আমরা ধন্য হব। তবে আজকে আর হাতে সময় নিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাই বাংলা দেখতে থাকবেন। তবে চিন্তা করবেন না, সব কিছু ভালো হয়ে যাবে, আবার সব আগের মতো আমরা ফিরে পাবো আমাদের পৃথিবীকে। আজ এই পর্যন্তই, চলি তাহলে, নমস্কার, শুভরাত্রি।